বাংলাদেশকে জন্ম দিয়েছে ভারত। ভারত খেতে দিলে খেতে পায়, ভারত পড়তে দিলে পড়তে পায়, ভারত চিকিৎসা করতে দিলে চিকিৎসা পায়। সেই দেশটা যদি আমার দেশের বিরোধিতা করে তাহলে তো তাদের উপরে চূড়ান্ত এবং চরম সিদ্ধান্ত নিতেই হবে। পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। যেই দেশটা খেতে পারে না, ভিখারি দেশ, তারা সেভেন সিস্টার্স দখল নিতে আসছে। দেখুন, ইউনিস কার কাছ থেকে ক্ষমতা পাচ্ছে, সাহস পাচ্ছে জানি না, তবে আমি বলতে পারি এই লোকটাকে কে নোবেল শান্তি পুরস্কার দিচ্ছে আমি সেটা খুঁজছি। যে লোকটাকে অশান্তির জন্য নোবেল দেওয়ার দরকার তাকে দিচ্ছে শান্তি নোবেল। অবিলম্বে নোবেল শান্তি পুরস্কার ফিরিয়ে নেওয়া উচিত। আমরা পরিষ্কার করে বলছি, বাংলাদেশে আজকে যে পরিস্থিতি চলছে, যে সরকার চলছে, যা পরিস্থিতি, তাতে বাংলাদেশে কোনো আইনের শাসন নেই। বাংলাদেশে গণতান্ত্রিক পরিকাঠামো ভেঙে পড়েছে, সম্পূর্ণ স্বৈরাচারী শাসন চলছে এবং এইটা দীর্ঘ 4-5 মাস ধরে চলছে। ভারত সরকারের উচিত অবিলম্বে হস্তক্ষেপ করা এবং অশান্ত বাংলাদেশ, অগ্নিগর্ভ বাংলাদেশকে শান্ত করা, মানুষের বসবাসের উপযোগী করে তোলা। শুভেন্দু অধিকারী বলছেন পেঁয়াজ আলু পাঠানো বন্ধ করে দেব, তাহলে না খেয়ে থাকতে হবে, বুঝতে পারবে। শুনুন, ভারতবর্ষের ওপরে বাংলাদেশ নির্ভরশীল। যদি 1971 সালে ইন্দিরা গান্ধীজি না থাকতেন তৎকালীন প্রধানমন্ত্রী এবং ভারতবর্ষ না থাকতো, ভারতীয় সেনারা না থাকতো, পৃথিবীর বুকে বাংলাদেশ নামে দেশটার জন্ম হতো না। বাংলাদেশকে জন্ম দিয়েছে ভারত। পৃথিবীর মানচিত্রে পাকিস্তান ভেঙে বাংলাদেশের জন্ম হয়েছে ভারতের জন্য। এবং আজকেও আলু পেঁয়াজ থেকে শুরু করে, লঙ্কা থেকে শুরু করে, ইট বালি সিমেন্ট, স্টোন চিপ থেকে শুরু করে কয়লাটা পর্যন্ত ভারতের থেকে তবে যায় বলে বাংলাদেশ কিন্তু পায়। এবং শুধু এখানেই শেষ না, বাংলাদেশের রুগীদের চিকিৎসার জন্য ভারতে আসতে হয়। ভারতের ওপর তারা স্বাস্থ্যক্ষেত্রে নির্ভরশীল, ভারতের ওপর তারা শিক্ষাক্ষেত্রে নির্ভরশীল। ভারত খেতে দিলে খেতে পায়, ভারত পড়তে দিলে পড়তে পায়, ভারত চিকিৎসা করতে দিলে চিকিৎসা পায়। সেই দেশটা যদি আমার দেশের বিরোধিতা করে তাহলে তো তাদের উপরে চূড়ান্ত এবং চরম সিদ্ধান্ত নিতেই হবে। বাংলাদেশের বেশ কিছু ছাত্রনেতা তারা বলছেন সেভেন সিস্টার আমাদের, দখল নেবই। পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। যেই দেশটা খেতে পারে না, ভিখারি দেশ, তারা সেভেন সিস্টার্স দখল নিতে আসছে। ভারতবর্ষের একটা অংশের দিকে চোখ বাড়ি দেখুক না, ভারতীয় সেনা লাগবে না। এই এক পশ্চিমবঙ্গের যা মানুষ আছে না, তারা যদি সবাই এগিয়ে যায় তাতেই ওরকম বাংলাদেশ অবস্থা খারাপ হয়ে যাবে। সেই শিক্ষা দেওয়ার সময় এসেছে। সেই শিক্ষা দেখুন, আমি আগেই বলেছি, আমরা কিন্তু আক্রমণ আগ্রাসনের প্রতি আমরা কোনো রকমভাবে থাকি না, কিন্তু আমাদের দিকে যদি কেউ চোখ তুলে তাকায় সেই চোখ তো তুলে নিতে হবে। কারণ আমাদের দেশের কোনো অংশের ওপরে যদি কেউ চোখ তুলে তাকায় তাকে যোগ্য শিক্ষা দিতে কীভাবে হয় সেটা ভারতবর্ষ জানে। এবং তখন কিন্তু আমরা 150 কোটির কাছাকাছি আজকে ভারতীয়, আমরা পশ্চিমবঙ্গবাসী সবাই ঐক্যবদ্ধ হয়ে যাব। আজকে রাজনৈতিক কারণে হতে পারি ভারতবর্ষের ভিতরে আমরা 100 জন যদি মানুষ থেকে থাকি, 50-50 বিভক্ত আমরা হতে পারি রাজনৈতিকভাবে, কিন্তু দেশের স্বার্থে কিন্তু আমরা 100, এটা যেন ভুলে না যায়। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন শান্তিরক্ষা বাহিনী পাঠানোর কথা। আমি পরিষ্কার বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় কী বললো, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাটা এখানে কোনো গুরুত্ব নেই। বাংলাদেশকে উচিত কূটনৈতিকভাবে চাপে ফেলা, সেটা কূটনৈতিকভাবে হতে পারে, সামরিকভাবে হতে পারে, যেভাবেই হোক বাংলাদেশের পরিস্থিতিকে শান্ত করতে হবে। আমরা কিন্তু বলছি না আমরা বাংলাদেশকে দখল করব। বাংলাদেশ স্বাধীন একটা সার্বভৌম রাষ্ট্র, তার স্বাধীন সার্বভৌমত্ব বজায় থাকুক, কিন্তু বাংলাদেশের নাগরিকদের যখন অধিকার ক্ষুণ্ণ হচ্ছে, বাংলাদেশের নাগরিকরা যখন তাদের জীবনযাপন সঠিকভাবে করতে পারছেন না, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে, একজন আইনজীবীকে সেখানে মারধর করা হয়েছে, আইনজীবীদের হুমকি দেওয়া হচ্ছে যে মামলা না লড়েন, এই পরিস্থিতিতে যেখানে দাঁড়িয়ে বিচার ব্যবস্থা থেকে ভেঙে পড়ে, পুলিশি ব্যবস্থা ভেঙে পড়েছে, শাসন ব্যবস্থা ভেঙে পড়েছে, গণতান্ত্রিক ব্যবস্থা ভেঙে পড়েছে, সেই বাংলাদেশকে আবার জনগণের হিতে কাজ করার বাংলাদেশে ফেরত আনতে হবে। আমরা ভারতীয়রা এটাই চাইছি। ইউনুস এত ক্ষমতা পাচ্ছে কোথায়, এত সাহস কোথা থেকে পাচ্ছে বলেন? দেখুন, ইউনুস কার কাছ থেকে ক্ষমতা পাচ্ছে, সাহস পাচ্ছে জানি না, তবে আমি বলতে পারি এই লোকটাকে কে নোবেল শান্তি পুরস্কার দিচ্ছে আমি সেটা খুঁজছি। যে লোকটাকে অশান্তির জন্য নোবেল দেওয়ার দরকার তাকে দিচ্ছে শান্তি নোবেল। অবিলম্বে নোবেল শান্তি পুরস্কার ফিরিয়ে নেওয়া উচিত, ফিরিয়ে নেওয়া উচিত। এরকম একটা স্বৈরাচারী কী করে নোবেল শান্তি পুরস্কার পায়?
পাকিস্তানের হাত রয়েছে বলে মনে করেন? দেখুন, পাকিস্তান একটা ভিখারি দেশ, বাংলাদেশও একটা ভিখারি দেশ। তো দুই ভিখারি দেশ যদি এখন একসাথে বলে মনে করে ভারতের সাথে টক্কর নেবে, তাহলে ওদের ভূমিকা আরও খারাপ হবে, ওদের পরিস্থিতি আরও খারাপ হবে। যদি করে থাকে, এগুলো তো আমার পক্ষে যেন সম্ভব না, তাহলে ওদের পরিস্থিতি আগামী দিনে আরও খারাপ হবে। কারণ পাকিস্তানের মদদ নিয়ে যদি মনে করে বাংলাদেশ ভারতকে অশান্ত করার চেষ্টা করবে, ভারতের দিকে চোখ তুলে তাকাবে, তাহলে তার চোখটা উপরে নিতে হবে। দাদা, আমরা আফগানিস্তানের দিকে যদি তাকাই, সেখানে তালিবানি শাসন চলছে, সেই ভয়াবহ কথা আমরা সবাই জানি। বাংলাদেশেও কি সেরকমই তালিবানি শাসন চলছে? বাংলাদেশের ইউনুস তো এর থেকে কোনো ভালো কিছু না। ইউনুসের নেতৃত্বে শাসন চলছে, আপনার মনে হয় এটা কোনো শাসন? আজকে যেভাবে মানুষের ঘরবাড়ি লুটপাট হয়েছে, যেভাবে ঘরবাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে, মানুষকে হত্যা করা হচ্ছে, বিচার ব্যবস্থাকে প্রভাবিত করা হচ্ছে, পুলিশদের অবধি হত্যা করা হয়েছে, সেখানকার সাংসদ, কেন্দ্রীয় মন্ত্রী যারা ছিলেন, বাংলাদেশের যারা মন্ত্রী, তাদের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, তাদের দলের ক্রিকেটার, তাদের দলের ক্রিকেট টিম আছে, কোনো তো ট্রফি নেই, সেই ক্রিকেট টিমের সর্বশ্রেষ্ঠ ক্রিকেটার তাদের দলের, তাকে অবধি মারধর করা হয়েছে। তাহলে আপনারা ভেবে দেখুন বাংলাদেশের কী পরিস্থিতি। বাংলাদেশে মানবাধিকার বলে কিছু নেই তাহলে? কিসের মানবাধিকার? বাংলাদেশ নেই, ওটা বাংলাদেশে পরিণত, দেশ মানে হিংসা, সেই দেশে পরিণত হয়েছে, যেখানে কবিগুরুর মূর্তি ভাঙা হয়। শেখ মুজিবুর রহমানের মতো মানুষ, যার মূর্তি আমাদের এই কলকাতা শহরেও আছে, শিয়ালদা স্টেশনে আছে, ভারতবর্ষের বহু জায়গায় আছে, বঙ্গবন্ধু, যে না থাকলে বাংলাদেশের জন্ম হতো না, বাংলাদেশের মুক্তিসূর্য তিনি, তাকে আমরা অবধি কত পরিমাণে শ্রদ্ধা করি, তার মূর্তি ভাঙা হয়েছে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি ভাঙা হয়েছে, এবং সেখানে দাঁড়িয়ে যেভাবে ভারতীয় পতাকার অপমান হচ্ছে, সেটা আমাদের 130 কোটি ভারতীয়র অপমান, ভারতবর্ষের প্রতিটা নাগরিকের অপমান। ভারতবর্ষের পতাকার অপমান মানে আমাদের প্রত্যেকের অপমান। এই অপমানটাই কিন্তু আমরা মেনে নেব না। দেখুন, ইসরায়েল প্যালেস্টাইনের বিষয়টা সম্পূর্ণ আলাদা, আমি কোনো মতামত রাখবো না। আমি একটা কথা পরিষ্কার বলছি, আমি এখনও বলছি, আমরা কিন্তু আগ্রাসন নীতিতে ভারতবাসীরা বিশ্বাস করি না। আমরা চাই ভারতবর্ষ একটা অভিভাবক, এশিয়া তথা পৃথিবীর অভিভাবক হিসেবে, এবং বাংলাদেশের ওপরেও আমরা অভিভাবকত্ব করার আমাদের অধিকার আছে, কারণ বাংলাদেশের জন্মই হয়েছে ভারতের হাত ধরে। ঠিক পিতা যেমন পুত্রের অভিভাবক হতে পারে, ভারত ঠিক বাংলাদেশের সেই রকমই অভিভাবক, পিতা পুত্রের সম্পর্ক। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যদি বাংলাদেশের মধ্যে যে অস্থিরতা তৈরি হয়েছে, সেই অস্থিরতাকে আমরা ঠান্ডা করবো। আমরা বলছি না বাংলাদেশের মধ্যে 2টো জেলা 4টে জেলা পুরো বাংলাদেশটা আমরা দখল করবো, চাইলে অনেক আগেই করে নিতে পারতাম, কিন্তু আমরা করবো না। তারা স্বাধীন রাষ্ট্র হিসেবে থাক, পৃথিবীর বুকেই থাক, কিন্তু তাদের গণতন্ত্র এবং স্বাধীনতাকে বজায় রেখে মানুষের নাগরিকত্ব, মানবাধিকারকে অগ্রাধিকার দিয়ে রাষ্ট্রকে চালাতে হবে। 1971-এ যে রাজাকারদের একটা অংশ ছিল, যারা পাকিস্তানের সমর্থক ছিল, সেই বংশের বা সেই রক্তের উত্তরাধিকাররাই কি আজকের এই ঘটনা ঘটাচ্ছে? সে তো অবশ্যই। 1971-এ যে রাজাকাররা ছিল, তারা তো সবাই বাংলাদেশে চলে যায়নি, তাদের নাতিপুতি পরবর্তী প্রজন্ম তো আছে। এতদিন মাথা নিচু করেছিল, এখন সুযোগের সদ্ব্যবহারে সেই রক্ত আবার জেগে উঠেছে, সেই রাজাকারদের অত্যাচার আমরা আবার দেখছি। 1971-এর আমি আপনি কেউই তখন পৃথিবীর বুকে জন্মগ্রহণ করিনি 1971-এ, তার গল্প শুনেছি, কিন্তু আজকে চোখের সামনে দেখছি এই বাংলাদেশকে, যেখানে একজন আইনজীবী, আমি নিজে একজন আইনজীবী হিসেবে এই কথাটা বলছি, একজন আইনজীবী পৃথিবীর যে কোনো দেশে তার অধিকার আছে তার ক্লায়েন্টের হয়ে কাজ করার। তিনি ভালো খারাপ, দোষী না নির্দোষ, সেটা আদালত নির্ণয় করে, কিন্তু তার কিন্তু আইনজীবী পাওয়ার অধিকার আছে। আবার যে কোনো আইনজীবীরও অধিকার আছে যে কোনো ক্লায়েন্টের হয়ে কাজ করার, তার হয়ে কোর্টে ওকালতি করার, তার হয়ে কোর্টে মুভমেন্ট করার। কিন্তু সেইখানে দাঁড়িয়ে চিন্ময় কৃষ্ণ মহারাজ তার আইনজীবীকে যেভাবে মারধর করা হয়েছে, এটা তো বোঝাই যাচ্ছে বিচার ব্যবস্থা তো আঘাত আনা হচ্ছে। বাংলাদেশের প্রতিটা মানুষ বিপন্ন। আমি কি বললাম, বাংলাদেশের ক্রিকেট টিম, তার সর্বকালের বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ ক্রিকেটার তাদের মতে, সেই ক্রিকেটারের বাড়িতে আগুন লাগানো হচ্ছে। দেশের প্রধানমন্ত্রীর বাড়ি যদি লুটপাট হতে পারে, সাধারণ মানুষের নিরাপত্তা থাকে? আচ্ছা, আমি আপনাকে একটা কথা বলি, আমি তো কংগ্রেস করি। আপনার মনে হয় কালকে যদি বিজেপি ক্ষমতাচ্যুত হয়, ক্ষমতাচ্যুত হবেই, আপনার মনে হয় কংগ্রেসের কেউ যাবে মোদির বাড়ি হামলা করতে? বা আমি আপনাকে আরেকটা কথাও বলছি এখানে দাঁড়িয়ে, ভারতীয় হিসেবে গর্ব করে বলতে পারি, যখন মনমোহন সিং প্রাক্তন প্রধানমন্ত্রী হচ্ছে, বিজেপির সরকার এসেছে, আপনারা দেখেছেন বিজেপির কেউ গেছে মনমোহন সিংয়ের বাড়িতে হামলা করতে?
এটা সম্ভব নাকি? এটা ভারতের একটা গ্রাম সভার ইলেকশনকে কেন্দ্র করে হতে পারে, সেটা তারা তাদের দেশে করছে। একটা প্রধানমন্ত্রীর বাড়িতে হামলা করছে, প্রধানমন্ত্রীর অন্তর্বাসিনী অবধি টানাটানি করছে একজন মহিলা প্রধানমন্ত্রীর। তাহলে ভেবে দেখুন কতটা অসভ্য ইতর জনগণ না হলে এরকম কাজ করতে পারে। শেখ হাসিনাকে এখন কি বাংলাদেশে পাঠিয়ে তাকে আবার ফের ক্ষমতায় নিয়ে আসা? শেখ হাসিনা তো পদত্যাগ করেননি। এই সরকারটাই তো, যে অন্তর্বর্তীকালীন সরকারটা চলছে, প্রথমত এটা কোনো সরকার না, নির্বাচিত সরকার নয়, এটা সিলেকশন সরকার। মানুষ, বাংলাদেশের মানুষ এই সরকারকে নির্বাচিত করবে কি না সেটা আগামী দিনে বাংলাদেশের মানুষ ঠিক করে দেবেন, সেই নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। বাংলাদেশের কে প্রধানমন্ত্রী হচ্ছেন অভ্যন্তরীণে, কিন্তু শেখ হাসিনা তো পদত্যাগ করেননি, বা তিনি নির্বাচিত সরকারের কিন্তু প্রধানমন্ত্রী, এবং তার নির্বাচনের মেয়াদটাও শেষ হয়ে যায়নি। ফলে বর্তমানে বাংলাদেশের সরকার চলছে, সরকারটাই তো অবৈধ, এবং সেখানে তো প্রধানমন্ত্রীও কোথাও বলা যাচ্ছে না, বলছে প্রধান উপদেষ্টা, আর সঙ্গে আরও কয়েকজন উপদেষ্টা যারা ছাত্র আন্দোলন করেছিলেন তাদেরকে উপদেষ্টা করা হয়েছে। আর যারা ওখানকার ছাত্র নেতা তাদের বয়স অত্যন্ত কম, প্রত্যেকেরই মনে হয় 30-32 কি তারও কম এরম বয়স হবে। তো তারা একটা আজকে নতুন প্রজন্ম হিসেবে তাদের বোঝা উচিত যে বাংলাদেশের অগ্রাধিকার, বাংলাদেশের উন্নতি, পরিকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য, উন্নয়ন, এইসব দিকে তাদের মনোনিবেশ করা উচিত। সেটা না করে তারা বাংলাদেশকে আজকে অগ্নিগর্ভ পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে। এটা যুব সমাজের থেকে আশা করা যায় না।